মানুষ আজ দুটি বিশ্বযুদ্ধকে প্রত্যক্ষ করে পৌঁছে গিয়েছে পরমাণু প্রাধান্যের যুগে, কিন্তু এই যুগে বসবাস করেও মানুষ তার মনকে সম্পূর্ণরূপে কুসংস্কার মুক্ত করতে পারেনি। তাই তো বিজ্ঞানের অবাধ বিচরণ থাকা সত্ত্বেও কুসংস্কার হার মানায় বিজ্ঞান চেতনাকে। চাকরির ক্ষেত্রে, খেলার জগতে আজকে দেখা যাচ্ছে কুসংস্কারের অবাধ বিচরণ। আর এই কুসংস্কারের শেকড় কোথায়, সেই নিয়ে আলোচনা আজকে আমাদের এই অনুষ্ঠানে। নমস্কার, আপনারা দেখছেন আতস কাচের এই পডকাস্ট অনুষ্ঠানে আমরা আজকে আলোচনা করব কুসংস্কারের নিয়ে। আর আমাদের সাথে আলোচনা করার জন্য উপস্থিত আছেন ব্রেক থ্রু সায়েন্স সোসাইটির সদস্য উমাশঙ্কর মাহাতো। উমাবাবু, আপনাকে আতস কাচে স্বাগত জানাই। অবশ্যই, নমস্কার সকলকে। কেমন আছেন আপনি? ভালো আছি। ঠিক আছে, তাহলে শুরু করা যাক আজকের আমাদের এই পর্ব। যে কুসংস্কার কি, এটা কিভাবে আমাদের জীবনে জায়গা করে নিয়েছে? কুসংস্কার বলতে আমরা যেগুলো বুঝি সেগুলো হচ্ছে কি, যেসব সংস্কার যাদের আমাদের স্বাভাবিক জীবনযাপনকে বাধা প্রাপ্ত করে বা আমাদের স্বাভাবিক জীবনযাত্রাকে বিঘ্নিত করে, যেসব সংস্কার বা যেসব ধ্যান ধারণা, সেগুলোকে আমরা কুসংস্কার হিসাবে ধরে থাকি। আচ্ছা, তাহলে কুসংস্কারের শিকড় কোথায়? এটা বিশ্বাস নাকি ভয়? কুসংস্কারের শিকড় বলতে রিজু, আমি একটা ছোট্ট একটা গল্প বলছি, যেটা আমরা যখন স্কুলে পড়ি তখন আমাদের স্কুলের প্রধান শিক্ষক মহাশয় এই গল্পটা আমাদেরকে প্রায়ই বলতেন। সেটা হচ্ছে এরকম যে একজনের বাড়িতে প্রচুর বিড়াল ছিল, মানে এটাকে উনি বলতেন বেড়াল ঢাকা পুজোর গল্প। একজনের বাড়িতে প্রচুর পরিমাণে বিড়াল ছিল। তো যখন ওরা কোনো বাড়ির পুজো আচ্চা বা কোনো পুজো অনুষ্ঠান করতো, তখন কি করতো না, সেই বিড়ালগুলো এদিক সেদিক প্রচুর লাফাঝাপা করতো। ঠিক আছে, তো উনি কী করতেন, যে বিড়ালগুলোকে যাতে করে নিয়ন্ত্রণে থাকে তার জন্য কী করতেন, ওই যেখানে পুজো করা হতো তার পাশে একটা ঝুড়িতে সেই বিড়ালগুলোকে ঢেকে রেখে দিতেন, সমস্ত বিড়ালগুলোকে। লোকটার বিড়াল পুষার একটা শখ ছিল বলে উনি বিড়ালগুলোকে মারতেন না। ঠিক আছে, এইভাবে চলতো। ওনার জেনারেশন শেষ হয়ে গেল। ওর ছেলে, ওর কিন্তু বিড়ালে খুব একটা ইন্টারেস্ট নাই, তার মানে বিড়াল কমতে কমতে তখন হয়তো একটা দুটো বিড়াল ছিল। কিন্তু যেহেতু বিড়ালগুলো সেই পূজার সময় এদিক সেদিক লাফালাফি করে, আর ওর বাবা যেহেতু বিড়াল মারতো না, তাহলে ও বিড়ালকে মারে না। তাহলে কি হতো, যে ও কি করতো, পূজার আগে যাতে করে বিড়ালগুলো ডিস্টার্ব না করে তার জন্য বিড়ালগুলোকে সাইডে করে ওই একটা ঝুড়িতে ঢাকা দিয়ে রেখে দিত পূজার আগে। পরের যে জেনারেশন যখন এসেছে তখন কিন্তু ওদের বাড়িতে আর বিড়াল নেই, মানে তারপরের জেনারেশন আর বিড়ালের প্রতি কোনো ইন্টারেস্ট নেই। কিন্তু ও দেখে এসেছে যে ওর বাবা ও দাদু পূজার আগে ঝুড়িতে করে এই পূজা যেখানে হয় তার পাশে বিড়ালকে ঢাকা দিয়ে রাখতো। তাহলে কি করতো, ওদের বাড়িতে যখনই কোনো পুজো হতো পাড়ার থেকে একটা বিড়ালকে ধরে নিয়ে আসতো এবং ঢাকা দিয়ে রাখতো। ঠিক আছে, পরে দু তিনটা পরে জেনারেশন পরে দেখা গেছে যে ওই ওদের ফ্যামিলিতে বিড়াল ঢাকা, মানে পূজার আগে বিড়াল ঢাকা দিয়ে রাখতে হয়, এটা একটা সংস্কার হিসাবে চলে আসছে। ঠিক আছে, এরকমভাবে আমাদের সমাজে সংস্কারগুলো শুরু হয়। সংস্কার চলে আসে এবং সেই সংস্কারটা কি হয়, দেখো তোমাকে আমি বলছি যে ধরো ওর একটা খুব গুরুত্বপূর্ণ কোনো পূজা আছে বা যে পূজার জন্য ওর টাইম নেই, তাড়াতাড়ি করতে হবে, কিন্তু ওই যে সংস্কার, সেই সংস্কারের জন্য ও হয়তো 3-4 দিন আগের থেকে সমস্ত কাজ টাজ ফেলেও বিড়াল খুঁজছে, পাড়াময় বিড়াল খুঁজছে, যে কোথায় বিড়াল পাবো, বিড়াল না হলে আমাদের পূজা হবে না। ঠিক আছে, তাহলে তখন এই সংস্কারটা আমাদের কুসংস্কারে পরিণত হয়, যেটার মানে কোনো তখন। আচ্ছা, তাহলে কি সব কুসংস্কারই এইভাবেই উৎপত্তি লাভ করে? হ্যাঁ, সব কুসংস্কারগুলো উৎপত্তির পেছনে কোনো না কোনো একটা রিজন ছিল, এক সময় কোনো না কোনো রিজন ছিল। যেমন ধরো আমরা ছোটোবেলায় বাচ্চাদেরকে যখন ওকে রাত্রেবেলায় খুব বদমাইশি করছে, আমরা কন্ট্রোল করতে পারছি না, তখন আমরা কি করি, বাচ্চাদেরকে ভয় ধরানোর জন্য বিভিন্ন রকমের অলিক জিনিসের নাম বলি, বিভিন্ন রকম, যে এ বাবু ওইদিকে যাচ্ছি না, ওইখানে এত বড় ভূত আছে, ইত্যাদি ইত্যাদি। পরবর্তী কালে ওর মনের, মানে অবচেতন মনে সেটা কুসংস্কার হিসাবে গাঁথা থেকে যায়। আমাদের সমাজে প্রচলিত কয়েকটি কুসংস্কার কি কি, আর আপনি কি ব্যক্তিগতভাবে কোনো কুসংস্কারকে মেনে চলেন? না, ব্যক্তিগতভাবে আমি একদমই কোনো কুসংস্কারকে মেনে চলি না। আমি প্রতিটা জিনিসকে মোটামুটি বিজ্ঞানসম্মতভাবে এবং যুক্তিসম্মতভাবে বোঝার চেষ্টা করি এবং সেই অনুযায়ী আমি জীবনযাপন করি। ঠিক আছে, আমাদের সমাজে কুসংস্কার বলতে আমাদের সমাজে প্রচুর কুসংস্কার আছে। যেমন জ্যোতিষ একটা আমাদের সমাজে মারাত্মক কুসংস্কার। আরও অন্যান্য কুসংস্কারগুলোর মধ্যে যেমন এখনও আমরা দেখে থাকি যে হাঁচি, মানে যাত্রাকালে হাঁচি অশুভ, হাঁচি
বা অশুভ মনে করে, অশুভ মনে করে, বা যাত্রাকালে কোনো বিড়াল পার হয়ে গেল এ পাশ থেকে ও পাশ। আচ্ছা, এইখানে বলে রাখি, এই যে বিড়াল কাটলে বা কালো বিড়াল রাস্তা কাটলে রাস্তা পার হতে নেই, এই কুসংস্কারটা কিভাবে এসেছে? এটা মূলত একটা কুসংস্কার, কারণ বিড়াল একটা এমন প্রাণী যে প্রাণীটা মোটামুটি দিনের বেলাতে খুব কম বিচরণ হয়, ওরা রাত্রেবেলাতে শিকার করতে পছন্দ করে। তাহলে যেহেতু রাত্রেবেলায় দেখা যায় এবং রাত্রেবেলায় আমরা যাদেরকে দেখতে পাই আমাদের আশেপাশে, তাদেরকে আমরা একটা ভয়ের দৃষ্টিতে দেখে থাকি। এবং যদি আমরা পিছনের দিকে তাকাই, যে বিড়ালকে নিয়ে আমাদের বিভিন্ন রকমের উপাখ্যান, আচ্ছা, অতীতে মানে যারা লিখেছিলেন তারা বিভিন্ন রকমের উপাখ্যান লিখে গেছিলেন, যে বিড়ালের মধ্যে ভূত আছে, বা যারা এই ভূত প্রেত এইসব সাথে জড়িত, তাদের সাথে বিড়ালকে একরকমভাবে একটা লিঙ্ক করে দেওয়া হয়েছে বিড়ালের সাথে, ভূত প্রেত এইসব বিষয়গুলোর সাথে। তার ফলে বিড়ালকে আমরা অশুভ, এবং শুধু এখানে নয়, এটা ইউরোপেও চালু ছিল যে বিড়াল কাটলে বিড়াল অশুভ ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, এসব ঘটনা মানে বিড়ালকে নিয়ে কুসংস্কারটা কিন্তু পুরো বিশ্বব্যাপী আর কি। আচ্ছা, তাহলে কুসংস্কার আর সংস্কৃতি দুটোর মধ্যে পার্থক্য কোনখানে? সংস্কৃতি আর কুসংস্কারের মধ্যে পার্থক্য যদি বলা হয়, সংস্কৃতি মানে কি? সংস্কৃতি মানে আমাদের জীবন ধারণের একটা প্রক্রিয়া, ঠিক আছে? এই সংস্কৃতির মধ্যেও আবার কুসংস্কার থাকতে পারে, জীবন ধারণের প্রক্রিয়া। ওই যেমন আমাদের, আমি বললাম সে পূজা করার প্রসেসটা, পূজা হচ্ছে কারো একটা সংস্কার, সে সংস্কার থেকে পূজা করে। এবার পূজার পাশে যে ওই যে ঘটনাটা করছে যে বিড়ালকে ঢাকা দিতেই হবে, সেটা হচ্ছে কুসংস্কার প্রকার, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই সংস্কৃতির মাঝে মাঝে কুসংস্কার ঢুকে যায়। আবার যখন ধরো কোনো সংস্কৃতির আমাদের বিজ্ঞানসম্মত আমরা একটা ব্যাখ্যা খুঁজে পাই, অথচ কোনো সংস্কৃতিতে কোনো ঘটনা আবহমান কাল ধরে চলে আসছে, আমরা সেটা কোনো যুক্তি দিয়ে বিচার করছি না, তখন সেটাকে আমরা কুসংস্কার হিসাবে ধরবো। আচ্ছা, আচ্ছা, এই যে কুসংস্কার, ঠিক আছে, মানসিক স্বাস্থ্যের পক্ষে কি ক্ষতিকারক? অবশ্যই ক্ষতিকারক। মানুষের স্বাস্থ্যের পক্ষে কুসংস্কার, অনেক কিছু কিছু কুসংস্কার আছে যেগুলোকে আমরা এমনিতে ফালতু মেনে চলে। যেমন আমি এই যারা জ্যোতিষে বিশ্বাস করে তাদের ক্ষেত্রে আমি বলে থাকি যে আমরা যখন হাতে আংটি পরি, এক একজনের এমনও মানুষ আছে যাদের 5টা আঙ্গুলে 7-8টা আংটি থাকে। তাহলে কি হয় না, আংটি যখন আমরা কোনো কাজ করি তখন কি হয়, আমাদের যেমন নখ রাখলে সেই কাজ করলে নখের ভিতরে ময়লা ঢুকে যায়, তেমনি আংটির ভিতরেও কিন্তু ময়লা ঢুকে থাকে, ঠিক আছে? এবারে আমরা যদি হাত ঠিকঠাক করে না ধুই, তাহলে সেই আংটির ভিতরে ময়লা কিন্তু খাবারের সাথে আমাদের পেটে চলে যায়। সেক্ষেত্রে এই জ্যোতিষে বিশ্বাস যে কুসংস্কারটা, সেই কুসংস্কারটা আমি শুনেছি, আমি জানি না কতটা, এই যে প্রতিটা জ্যোতিষশাস্ত্রে যে গ্রহরত্নের যে পাথর দেওয়া হয়, সেই পাথরের মধ্য দিয়ে আলো যখন যায়, আলোর যে তরঙ্গ, সেই তরঙ্গ আমাদের দেহের মধ্যে প্রভাব বিস্তার করে, বা দেহের বিভিন্ন কাজে রক্ত চলাচল থেকে শুরু করে সমস্ত দিকে। তাহলে সেইটাকে কিভাবে আপনি ব্যাখ্যা করবেন? এটা বিষয়টা হচ্ছে কি, এটা যারা জ্যোতিষ নিয়ে যারা বিভিন্ন রকমের কার্যকলাপ করে, যেমন জ্যোতিষীরা, তারা এই কুসংস্কারটাকে ছড়ায়। মানে বিজ্ঞানের পাশাপাশি আরেকটা বিজ্ঞান চলে, সেটাকে বলা হয় ছদ্ম বিজ্ঞান বা সিউডো সায়েন্স। জ্যোতিষ হচ্ছে একটা সিউডো সায়েন্স। মানে এইখানে আমাদের মহাজগতে এরকম কোনো পাথর নাই যে পার্টিকুলার সূর্যের একটা কোনো রশ্মিকে শোষণ করতে পারে, ঠিক আছে? এই যে আমরা যে পাথরগুলো ব্যবহার করা হয়, সেগুলো হচ্ছে পটাশিয়াম বা আরও ক্যালসিয়াম, এদের কিছু যৌগ, এবং তাদের সাথে যখন অপদ্রব্য হিসাবে অক্সিজেন মিশ্রিত থাকে এবং বিভিন্ন মাত্রায়, তখন এই বিভিন্ন রকমের কালারগুলো হয়, পাথরের বিভিন্ন রকমের রঙগুলো হয়, ঠিক আছে? এইগুলোর সাথে কালার শোষণ করা বা বিশেষ কোনো রশ্মিকে শোষণ করার কোনো সম্পর্ক নাই, ঠিক আছে? আমাদের ভারতবর্ষের একজন বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী ডক্টর জয়ন্ত বিষ্ণু নাডলিকার, যিনি কোয়াসি স্টেট থিওরি বা এরকম খুব বিখ্যাত কয়েকটা থিওরির জনক, এবং আন্তর্জাতিক স্তরে যার খুব খ্যাতি আছে, উনি প্রথম থেকেই মানে জীবনের প্রথম স্তর থেকে এবং বিভিন্ন জায়গাতে প্রচুর পরিমাণে এই জ্যোতিষশাস্ত্রের বিরোধিতা করে এসেছেন, এবং উনি বারবার প্রমাণ করতে চাইছেন যে জ্যোতিষশাস্ত্র একটা অপবিজ্ঞান। আচ্ছা, আচ্ছা, তাহলে আধুনিক সমাজে এখনো কুসংস্কার টিকে আছে কেন? এটার কারণটা হচ্ছে কি, আমাদের সমাজ ব্যবস্থার মধ্যে এমনভাবে আমাদের দুর্বলতাগুলা, আমরা আসলে কি করি না, আমরা কোনো জিনিস জানার আগে আমরা সেটার যুক্তিসহ ব্যাখ্যাটা খোঁজার প্রয়োজন মনে করি না, ঠিক আছে? মানে প্রত্যেকটা জিনিসের, আমরা তো এটা জানি যে বিজ্ঞান বলেছে প্রত্যেকটা জিনিসের একটা কার্যকারণ সম্পর্ক আছে, প্রত্যেকটা জিনিসের একটা কার্যকারণ সম্পর্ক আছে। আমরা
প্রত্যেকটা কার্যের পিছনে যদি আমরা কারণটা খোঁজার চেষ্টা করি, তখন আমরা দেখতে পাবো যে ওই ধরো আমি একটা সহজ উদাহরণ বলছি, ধরো হঠাৎ করে বজ্রপাত হলো, আমি মেঘের যে ইলেকট্রনের যে কৌশল বা আধানের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটাকে যদি আমি না বুঝি বা না বোঝার চেষ্টা করি বা ওটাকে নিয়ে কোনো প্রশ্ন না করি, আমি যদি বলি যে এটা হচ্ছে কোনো কিছুর একটা আসির অভিশাপ বা কোনো একটা ভয়ঙ্কর একটা কোনো প্রাণী আছে যে এই উপরের দিক থেকে এই ধরনের বিরাট শক্তিশালী কোনো একটা বান বা কোনো একটা আগুন ছুঁড়ে মারছে আমাদেরকে, ঠিক আছে, আমি আসলে আমি চিন্তা ভাবনা করব না, আমি কোনো জিনিসকে বিশ্বাস করে নেব, এই বিশ্বাস থেকেই কুসংস্কারের জন্ম হয়। তাহলে প্রযুক্তির অগ্রগতির পরেও মানুষ এখনো বিশ্বাস করছে যে কুসংস্কারগুলো সঠিক, যে এটা কোনো না কোনো কারণের জন্য এটা আমাদের কাছে প্রয়োজনীয়, তাই তো? হ্যাঁ, মানে এখনও আমরা সেটাই আমরা দেখতে পাচ্ছি যে আমরা যেমন দেখতে পাচ্ছি যে যখন একজন বিজ্ঞানী যে মারাত্মক গবেষণা করে দিনরাত পরিশ্রম করে কোনো একটা বিজ্ঞানের আবিষ্কার করলো, ধরো চন্দ্রযান আবিষ্কার করলো, ঠিক আছে, অনেকজন বিজ্ঞানী সম্মিলিত ফলাফল, এবং সেই চন্দ্রযানকে যখন পাঠানো হচ্ছে তখন কোথাও পূজা দিয়ে এসে সেটা বা নারকেল ফাটানো হচ্ছে তার সামনে, ঠিক আছে, বা হয়তো কোনো একটা মহাকাশযান পাঠানো হবে তার সামনে, যাতে করে নজর না লেগে যায়, তার সামনে হয়তো ওই কিছু লঙ্কা, কিছু ঝুলিয়ে দেওয়া হলো, লেবু ঝুলিয়ে দেওয়া হলো, ঠিক আছে, বা কোনো আমরা যদি দেখি যে কোনো সায়েন্স ল্যাবরেটরির বাইরে লঙ্কা ঝুলছে বা লেবু ঝুলছে, তখন আমাদেরকে সত্যি বিষয়টা হাস্যকর বলে মনে হয় যে আজকে প্রযুক্তি কোথায় ডেভেলপ করেছে, আমরা প্রত্যেকটা জিনিসের কারণ খোঁজার চেষ্টা করছি, অথচ এই যে লেবু বা এই লঙ্কা লেবু ঝুলানো, এই বিষয়টা কিন্তু আমাদের সমাজে এখনও থেকে গেছে। তুমি হয়তো খেয়াল করে দেখবে যে বেশ কয়েক বছর আগে আমাদের মধ্যে একটা হিড়িক হয়েছিল যে বাড়ির সামনে লাল জলের বোতল আর নীল জলের বোতল ঝুলানো, ঠিক আছে, ওইটাও ছিল একটা হিড়িক, ঠিক আছে। তারপরে দেখবে তুমি হঠাৎ করে এরকম একটা হিড়িক হয় যে গণেশকে দুধ খাওয়ানোর একটা হিড়িক এক সময় চলে এসেছিল। ওটার পিছনে কারণটা হচ্ছে জলের কৈশিকতা বলে একটা ধর্ম আছে, কৈশিকতা আর পৃষ্ঠটান, এই দুটো ধর্মের জন্য আমরা যে কোনো এই বস্তুর কাছেই যদি আমরা জলের চামচ ছুঁয়াই টাচ করি, তাহলে কি হয় না, সেই জলের চামচ থেকে জলটা ধীরে ধীরে ওর গা বেয়ে গড়িয়ে যায়। গণেশ ঠাকুরের ক্ষেত্রে কি করা হতো না, যেহেতু মাটির সুরটা ছিল মাটি দিয়ে তৈরি, তাহলে সুরের কাছে যখন আমরা চামচে করে দুধ বা কোনো কিছু নিয়ে যাওয়া হয়, তখন কি হয়, সেটা জল মানে মাটি যেমন করে, যেমন আমরা যেমন সহজভাবে বলছি, আমরা যেমন দেখি যে প্রদীপকে বলতে হয় না পুলতা দিয়ে অটোমেটিক্যালি তেলটা উঠে যায় উপরে, প্রদীপের তেল যেমন অটোমেটিক্যালি উঠে যায়, তেমনি একই রকমভাবে ওই দুধ বা জল ওই সুরের কাছে টাচ করালে ওটা অটোমেটিক্যালি মাটির কৌশিকতা ধর্মের জন্য ধীরে ধীরে ভিতরে ঢুকে যায়, ঠিক আছে। আচ্ছা, তাহলে কুসংস্কার মানসিক ও মানসিকতাভাবে মানে মানসিক ও সিদ্ধান্ত নেওয়ার পক্ষে কি কোনো প্রভাব ফেলতে পারে? পারে, খুব মারাত্মকভাবে পারে। মনে করো, ধরো তুমি আমি কুসংস্কারে মারাত্মক বিশ্বাসী এবং আমাদের বাড়ির লোক মারাত্মক রকমের কুসংস্কারের জন্য সবাই, ঠিক আছে, যে কোনো রকমের ঘটনার পিছনে আমরা কোনো কিছু কারণ না খুঁজে ওই বিভিন্ন কুসংস্কারগুলোকে আমরা বেশি করে বিশ্বাস করে চলি। যেমন ধরো, যদি যখন আমি স্কুল যাব, তখন যদি কেউ দাদু হেঁচু করলো, তখন আমার দিদিমা বললো যে এই তুমি স্কুল যাচ্ছি না, একটু দাঁড়া, দাদু তোর হেঁচু করেছে, ঠিক আছে। কিংবা আমি কোথাও বাইরে যাচ্ছি এমার্জেন্সি কাজে, সেই সময় একটা শালিক পাখি আমাদের বাড়ির সামনে বসে আছে, তখন দিদিমা বলল যে না, এখন তো যাওয়া যাবে না, এখন দেখছিস একটা জোড়া শালিক না দেখলে যেতে নেই, ঠিক আছে। কিংবা একটা বিড়াল পার হয়ে চলে গেল, তাহলে দেখো তুমি এটা পরিষ্কার বুঝতে পারছো যে আমাদের সমাজ জীবনে এই কুসংস্কারগুলোর প্রভাব কতটা মারাত্মক, ঠিক আছে। আর বিড়ালের গল্পটা আরেকবার বলি। বিড়াল একটা সাধারণ প্রাণী যে খাবারের জন্য এদিক সেদিক ছোটাছুটি করতেই পারে। আমি আমার জীবনের গল্প বলছি যে আমি ওইরকম রাস্তায় যাওয়ার সময় যদি বিড়াল পার হয়ে যায়, আমি প্রায় দেখি যে আমার আগে যে যাচ্ছে বাইক নিয়ে বা কোনো কিছু, সে বাইক থামিয়ে দিল, আমি একদম ওর কাছে গিয়ে শটান অনেকজনকেই বলেছি যে আসুন আগে আমার অ্যাক্সিডেন্টটা হোক, তারপরে না হয় আপনি সুস্থ হয়ে যাবেন, চলুন আমি কাটি রাস্তাটা। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। কুসংস্কারের কারণে ঘটে যাওয়া বাস্তব কোনো ঘটনা বা গল্প শেয়ার করতে পারবেন আমাদের সাথে? কুসংস্কারের কারণে ঘটে যাওয়া, হ্যাঁ, বেশ কয়েকদিন আগে পুরুলিয়াতে ভূত বেরিয়েছিল। ভূত? হ্যাঁ, রাকাবের জঙ্গল। হ্যাঁ শুনেছি। হ্যাঁ,
আমরা ব্যাপারটা ওখানে কি হয়েছিল অ্যাকচুয়ালি কিছু নয়, ঘটনাটা যেটা হয়েছিল যে ওখানে কোনো একটা সুইসাইড, কেউ একজন সুইসাইড করেছিল, তারপর থেকেই জনমানসে হয়তো কোনোভাবে ভূতের বা কিছু কিছু ক্ষেত্রে এইটা হয় যে কিছু অঝা সাগরেদ থাকে যারা এইসব ভূতের গল্পগুলোকে ছড়ায়, যাতে করে মানুষ ভীত হয়ে সে অঝা শরণাপন্ন হয়। মানে অনেক কিছু কারণ হতে পারে, বা কারো হয়তো কেউ হ্যালুসিনেশনের শিকার হতে পারে। সেই সময়টাতে বেশ রোদ ছিল, ভালো রোদ ছিল, হ্যাঁ, সেই সময় হয়তো রৌদ্রের বেলায় কেউ আস্তে আস্তে কেউ হ্যালুসিনেশনের শিকার হতে পারে। যদি মনে ভয় থাকে তাহলে হয়তো ভুল দেখতে পারে। যেমন ধরো তোমাকে একটা ছোট উদাহরণ বলছি, আমরা নিজেরাও কম বেশি হ্যালুসিনেশনের শিকার হই। আমার হাতে ফোন আছে, পকেটে মোবাইল আছে, হঠাৎ করে আমি অন্যমনস্ক আছি, হঠাৎ করে আমি শুনতে পাচ্ছি যে আমার মোবাইলে রিংটোন বাজছে। আমি বের করে দেখছি যে না, ফোনে তো বাজে নাই, কিন্তু আমি পরিষ্কার রিংটোন শুনতে পাই। এটা কম বেশি যারা মোবাইল ব্যবহার করে তারা সবাই এইটা শিকার আর কি, যে মানে মোবাইলে রিংটোন বাজে না অথচ আমরা রিংটোন শুনতে পাই। তাহলে ভূত দেখার ক্ষেত্রে ঠিক এই ঘটনাটাই ঘটে। এক রকমের হ্যালুসিনেশন। হ্যাঁ, এক রকমের হ্যালুসিনেশন। বাস্তবে এইরকম অপশক্তি বলে কোনো তাদের অস্তিত্ব থাকে না। না, বাস্তবে পৃথিবীতে কোথাও অপশক্তি বলে কিছু নেই। এবং মজার জিনিস হচ্ছে এই হ্যালুসিনেশন বা ভূত বা কুসংস্কার, এগুলো কিন্তু পৃথিবীর মধ্যে একমাত্র প্রাণী যা মানুষ, আমরাই মানি। অন্যান্য প্রাণীদের কিন্তু এগুলোতে কিচ্ছু যায় আসে না। আমরা যেখানটাতে আমরা ধরো মনে করেছি যে কোনো একটা জায়গাতে ভূত আছে, হ্যাঁ, ওখানে শুধু মানুষই যায় নাই, মানুষই শুধুমাত্র ভয় করে। ওইখানে বিড়াল, টিকটিকি, গিরগিটি, গরু, কাড়া, ভেড়া, ছাগল তারাই জিলে যেতে পারে। ঠিক আছে, মানে কারণ কি, যে এই ভূতের কল্পনাটা বা এই কুসংস্কারের কল্পনা, এগুলোকে একমাত্র মানুষই করতে পারে। ঠিক আছে, আমরা উন্নত মস্তিষ্কের দরুন আমরা যেমন ভালো ভালো কাজ করতে পারি, তেমনি এই ধরনের অবাস্তব কিছু ভাবনাও আমরা তৈরি করতে পারি আমাদের মস্তিষ্কে। আসলে এই যে আমরা মাঝে মধ্যে শুনে যে ভূতে পেয়েছে বা ডান লেগেছে, এই জিনিসটা আসলে কি? এই জিনিসটা হচ্ছে বেশ কয়েকটা মানসিক রোগের কারণে হয়। ঠিক আছে, তার মধ্যে একটা হিস্টেরিয়া, একটা মানসিক রোগ। হিস্টেরিয়া রোগের কারণে, হিস্টেরিয়াটা কি জিনিসটা একটু আমাদের দর্শককে যদি আপনি বলেন। হ্যাঁ, হিস্টেরিয়া হচ্ছে এমন একটি মানসিক রোগ, সেখানে কি হয় যে আমাদের যে সচেতন মস্তিষ্ক, সেই সচেতন মস্তিষ্ক অনেক সময় অবলুপ্ত হয়ে যায়। মানে এই যে আমরা এখন কথা বলছি, মানে যেমন ধরো আমরা এখন কথা বলছি, তোমার সাথে আমি কথা বলছি, আমাদের আলোচনা হচ্ছে কুসংস্কার বিষয়ে। হ্যাঁ, হঠাৎ করে যদি আমি বলি যে রিজু এখন একটা আম থাকলে কেমন হতো, বলো আম খেলে কেমন হতো, তুমি কিন্তু তোমার মনের থেকে ঠিক একটা আমের টেস্ট কেমন তুমি অটোমেটিক্যালি বুঝতে পারছো। তার কারণটা কি, আমাদের যে স্মৃতি, সেই স্মৃতি জমা থাকে অবচেতন মনে। মানে আমাদের মোবাইলের যেমন একটা র্যাম আর একটা রম আছে, যেখানটা ইন্টারনাল মেমোরি যেটাকে বলি, সেটা কিন্তু সাইজ অনেক বেশি। ঠিক আছে, আর র্যাম যেটা, সেটা হচ্ছে এই সচেতন মস্তিষ্কের মতো কাজ করে, যেটা দিয়ে আমরা কাজ করি। কি হয়, আমাদের অবচেতন মনে প্রচুর ধারণা, আমরা যেগুলো আমরা শুনি, সেই ধারণাগুলো আমরা জমা রাখি। ঠিক আছে, এবার হঠাৎ করে আমার যদি আমি সামান্যতে একটু যদি বেশি করে এক্সাইটেড হয়, বা আমার যদি অতি ভক্তি থাকে, বা আমি যদি একটু বেশি করে সংস্কারাচ্ছন্ন হয়, তাহলে সামান্য কারণে কি হতে পারে না, যে আমি আমার এই সচেতন মস্তিষ্কের যে লিঙ্ক, সেই লিঙ্কটা হারাই ফেলি। তখন অবচেতন মস্তিষ্কে যেসব আমার ডেটা জমা আছে, যেসব স্মৃতি জমা আছে, সেই স্মৃতি অনুযায়ী আমি পরিচালিত হই। মানে ধরো আমাকে কেউ বললো, আমি কোনো গ্রামে গেছি, আমাকে কেউ বললো আমি খুব কুসংস্কারাচ্ছন্ন। ঠিক আছে, আমার মধ্যে মারাত্মক রকমের বিশ্বাস আছে, আমি কোনো গ্রামে গেছি, গ্রামে যাওয়ার পর কোনো আত্মীয়ের বাড়ি গেছি, সেখানে আমার আত্মীয়ের বাড়ি কেউ একজন আমাকে বললো, শোনো, তুমি তো আমাদের গ্রামে নতুন এসেছো, তুমি আমাদের গ্রাম সম্পর্কে কিছু জানো নাই, ওই যে ওদের বাড়ির ওই মহিলাটা বা ওই পুরুষটা, ওর সাথে কথা বলো না, ওর দৃষ্টি একটু খারাপ। তখন আমি ওকে জিজ্ঞাসা করবো, আচ্ছা তা কী হয় ওর সাথে কথা বললে? তখন বলবে যে ওরকম ওদের আরেকজনের বাড়িতে ওরকম একটা ছেলে এসেছিল, দিয়ে ওর সাথে কথা বলেছে, কথা বলার পরে কী হয়েছে, ওই ছেলেটা বাড়িতে এসে নিয়ে আর খুব হাসাহাসি করছে। সবাই ভাবছে এবার নতুন ছেলে হাসাহাসি করছে, কিছু জিজ্ঞাসা করে কিছু বলছে না। ঠিক আছে, মুখটা ঢাকা নিচ্ছে। পরে জানা গেল যে ওকে ভূতে ধরেছে। দিয়ে তারপরে তখন আমার আগ্রহ হবে যে তারপরে কি হলো, তারপরে তোমার ওই যে দাদু আছে একটা, ও ওঝা বটে, ও এলো, ও এসে নিয়ে ওকে মন্ত্র বললো, তারপরে ওর ভূতটা ঠিকঠাক হলো। এইবারে ধরো ওই গ্রামে আমি কোনো সময় আগ্রহের সাথে বাইরে বার হয়ে বা ঘোরাঘুরি করছি, সেই যাকে বলা হয়েছিল ভূত, তার সাথে আমার দেখা হয়ে গেল,
অ্যাক্সিডেন্টালি। তার দেখা হওয়ার সাথে সাথে ও হয়তো নিজেও জানে নাই যে ওর সাথে এরকম একটা কালিমা ওকে দেওয়া হয়েছে, ঠিক আছে। এবার ও যখন আমার সাথে কথা বলতে আসছে, আমি কিন্তু ভয়ে ভয়ে কথা বলছি, ঠিক আছে। আমার মধ্যে একটা ভয়টা আছে আগের থেকে, যে শুনে এসেছি, যে একটা ধারণা আমার কাজ করছে আমার মনের মধ্যে। হ্যাঁ, আচ্ছা। দিয়ে ভয়ে ভয়ে কথা বলছি। কথা বলার পরে উনি যখন চলে গেলেন, তখন কিন্তু আমি ভাবতে শুরু করছি যে উনি তো চলে গেলেন, আমাকে কিছু করেনি তো, আমার ওই যে গল্পটা দাদু বলেছিল সেরকম আমার হবে না তো। যত ভাবছি আমি তত এক্সাইটেড হচ্ছি। এক্সাইটেড হতে হতে কি হচ্ছে, এক সময় কি হচ্ছে, আমি আমার খেই হারিয়ে ফেলছি। আমার সচেতন মনের যে খেই, সেই খেইটা আমি হারাই ফেলছি। তারপরে কি হচ্ছে, তখন অবচেতন মনে যে স্মৃতি আমার জমা আছে, যে স্মৃতি আমি দাদুর কাছ থেকে পেয়েছি, যে গল্পটা, সেই গল্প যেমন যা গল্প শুনেছি সেই মতো আমি অভিনয় করছি। ওটা এক ধরনের অভিনয় যেটা অবচেতন মন দ্বারা পরিচালিত হয়। তাহলে সব কুসংস্কার কি আমাদের মেনে চলা উচিত নয়? বা কিছু কুসংস্কার তো থাকে যেটা আমাদেরকে সতর্ক করে। অবশ্যই। যেমন আমি বলছি যে যখন বাজ পড়ছে বা বৃষ্টি হচ্ছে, বজ্রপাত হচ্ছে, সেই সময় বলা হয় যে ঘর থেকে বাইরে বার হতে নেই, কিন্তু এটা তো আমাদেরকে একরকম ভাবে সতর্ক করা হচ্ছে। একদম একদম। সব কুসংস্কারই কি অযৌক্তিক? না, হ্যাঁ, কুসংস্কার মানে অযৌক্তিক, কিন্তু কিছু কিছু কুসংস্কার আছে যেগুলো আমাদের জীবনের যে বিভিন্ন বিপদ থেকে আমাদেরকে হয়তো আগাম একটা সতর্কবার্তা, যেমন তুমি বললে যে বজ্রপাত হলে বাইরে যেতে নেই, একটা কুসংস্কার হলো, এটার কিন্তু একটা পজিটিভ দিক আছে। এরকম অনেকগুলোই আছে যেগুলো, মানে মোট কথা এই যে কুসংস্কারগুলো, যেগুলো যেন এমনভাবে আমাদেরকে বাচ্চাদেরকে শিক্ষা দিতে হবে যেন ওটা ওর জীবনে চলার পথে অন্তরায় না হয়। ও যেন যুক্তিসহ বুঝতে শিখে যে এই ঘটনার পিছনে এই কারণ আছে, অন্ধভাবে যেন কোনো জিনিসকে না মেনে নেয়। এবং এই জন্য আমাদের উচিত বাচ্চাদেরকে খোলা মনে প্রশ্ন করতে শেখানো। ওরা যেন প্রশ্ন করে, ওদের প্রশ্নকে আমাদেরকে শুনতে হয় বাচ্চা, মানে তবে আমরা একটা সুন্দর সমাজ তৈরি করতে পারবো যখন আমরা ছোট ছোট শিশু বা পড়ুয়াদের কোশ্চেন, ওর মনের থেকে কি প্রশ্ন হচ্ছে সেই প্রশ্নগুলো আমরা যখন শুনবো। কুসংস্কার থেকে আমরা মুক্ত হতে পারি কিভাবে, বা শিক্ষার কি ভূমিকা থাকতে পারে এই কুসংস্কার থেকে আমাদেরকে মুক্ত করার জন্য? এই জায়গাতে রিচু আমি বলবো একটা বিষয়, সেটা হচ্ছে কি, অ্যাকচুয়ালি কুসংস্কার মুক্ত শিক্ষা রাষ্ট্র ব্যবস্থা চায় না। এটা হচ্ছে সব থেকে বড় ব্যাপার। রাষ্ট্র ব্যবস্থা চায় যে শিক্ষার মধ্যে কোনো না কোনোভাবে কুসংস্কারটা টিকে থাক, তাতে করে কি হয় না, ওদের এই রাষ্ট্রযন্ত্রটাকে চালাতে সুবিধা হয়, ঠিক আছে। মানুষকে সুশিক্ষিত যদি করে দেওয়া হয়, তাহলে কিন্তু যারা ক্ষমতা লোভী, যে আমি একা ক্ষমতা দখল রাখতে চাই, তাদের পক্ষে কিন্তু সেটা খুব একটা সুবিধার নয়। তার জন্যে এরা চায় যে শিক্ষার মধ্যে মানে যে কার্যকারণ যে সম্পর্কগুলা, সেই সম্পর্কগুলা যাতে করে মানুষ না বুঝতে পারে। এটা কুসংস্কার মুক্ত করার একটাই উপায়, সেটা হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে। আমাদের শিক্ষা ব্যবস্থায় বাচ্চাদেরকে এমন শিক্ষা ব্যবস্থা তৈরি করতে হবে যে শিক্ষা ব্যবস্থা দ্বারা শিক্ষার্থীরা প্রশ্ন করতে শিখে, তারা নিজেরাই বিভিন্ন ঘটনার কারণ বিশ্লেষণ করতে পারে, তারা হাতে কলমে যেন বিভিন্ন রকমের পরীক্ষা করতে পারে যেগুলো তাদের হাতের কাছে পাওয়া যায়, ঠিক আছে। এই ধরনের যদি আমরা শিক্ষা ব্যবস্থা তৈরি করি, যেমন ধরো তোমাকে একটা ছোট উদাহরণ দিই, শুধুমাত্র পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে, এইটুকু সত্যটা প্রতিষ্ঠা করার জন্যে অনেকজন বিজ্ঞানীকে, স্বনামধন্য বিজ্ঞানীদেরকে আমরা মরতে দেখেছি। তার মধ্যে ব্রুনো ছিল, গ্যালিলিও ছিল, কোপার্নিকাসও কিন্তু বলে নাই। ও জীবনের শেষ পর্যায়ে বইটাতে লিখে দিয়েছে, আর পোপকে উৎসর্গ করার কিছুদিন পরে কোপার্নিকাস মারা গেছে, নাহলে কোপার্নিকাসের অবস্থা কী হতো, ঠিক আছে। তাহলে তুমি দেখো, একটা সত্য কথা বলার জন্য যদি এতজন বিজ্ঞানীকে মরতে হয়, ঠিক আছে, কি না সূর্য স্থির, পৃথিবী তার চারপাশে ঘুরছে। তাহলে এরকমভাবে যখন আমরা শিক্ষা ব্যবস্থাটাকে আমরা একদম স্বাধীন করে দেব, শিক্ষা ব্যবস্থাটা নিজের মতো করে শিক্ষার্থীদের প্রশ্ন করতে শিখাবে, শিক্ষার্থীরা নিজেদের মতো করে শিখতে পারবে, তখনই একমাত্র এই অজ্ঞতাগুলো থেকে আমরা অজ্ঞতাদের। এবং অবশ্যই যারা শিক্ষক মশাই, যারা শিক্ষা দান করেন, তাদেরকে অবশ্যই সবার আগে কুসংস্কার মুক্ত হতে হবে। আচ্ছা, হ্যাঁ। আজকের এই আলোচনা থেকে আমরা জানলাম যে কুসংস্কার কেবল একটি অভ্যাস নয়, বরঞ্চ সমাজের মধ্যে গেঁথে থাকা হাজার হাজার বছরের অভ্যাস, ঠিক আছে। তাহলে এই কুসংস্কার থেকে আমরা মুক্ত হতে পারি শুধুমাত্র প্রশ্ন করার মাধ্যমে। তাই আমি সায়ন
বা রিজু যাই বলুন, আপনাদেরকে বলবো আগামী দিনে যে কোনো কুসংস্কারকে যদি আপনারা কানে দেখে শোনেন বা চোখে দেখেন, তাহলে অবশ্যই সেই কুসংস্কারের পিছনে কি রয়েছে তা নিয়ে অবশ্যই ভাববেন, চিন্তা করবেন এবং প্রশ্ন করবেন, কারণ প্রশ্নই পারে আমাদেরকে উত্তরের পথে নিয়ে যেতে। ধন্যবাদ।